আজকের গল্প ইলমা বেহরোজ রচিত আমি পদ্মজা। গল্প পাঠে আমি জয়ন্তী। বিছানার উপর কাঁথা মোড়ানো ফরিনার দুর্বল দেহটা শুয়ে আছে। বিদ্যুৎ নেই, ঘরের এক কোণে লণ্ঠন জ্বলছে। ফরিনার চোখ বোঝা। লতিফা পায়ে পায়ে হেঁটে এসে নিঃশব্দে ফরিনার শিয়রে দাঁড়ালো। ক্ষীণ স্বরে ডাকল, খালাম্মা, ঘুমাইছেন? ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন। চোখের দৃষ্টি ঘোলা। কিছু মুহূর্তের ব্যবধানে বয়সের তুলনায় একটু বেশিই যেন বয়স্ক দেখাচ্ছে। ফরিনা কিছু একটা বললেন। লতিফা বুঝল না। সে নত হয়ে ফরিনার মুখের কাছে নিজের মুখ এনে বলল, কি কইছেন খালাম্মা? ফরিনা দুর্বল গলায় নিম্নস্বরে বললেন, পদ্মজা কই? আপনার ঘরে না আইলো দেখলাম, ঘুম থাইকা উইঠা তো দেহি নাই। ফরিনা থামলেন, তারপর বললেন, এখন কই? মনে কয় ঘরে আছে, দেখা দেবো? না, থাকুক। কিছু খাইবেন? না, আরেকটা ক্যাথা দে। লতিফা আলমারি থেকে লেপ বের করলো, তারপর ফরিনার গায়ের উপর দিল আর বলল, অনেক ঠান্ডা পড়েছে খালাম্মা, কাঁথা দিয়ে হইব না। ফরিনা লতিফার সাথে আর কথা বাড়ালেন না। তিনি জানালার বাইরে চোখ রাখেন। রাতের আকাশ দেখা যাচ্ছে, আর শীতল হাওয়া শাঁ শাঁ করে ঘরের ভিতরে ঢুকছে। তিনি আকাশের গায়ে বাবুর ছোটবেলার মুখটা দেখতে পেলেন, যখন বাবুর জন্ম হলো। আমিনা কপাল কুঁচকে বলেছিলেন, তোমার স্যারাই তো সত্যি কালা হইছে, আমি ঠিকই কইছিলাম। আমিনার কথা শুনে ফরিনার বিন্দুমাত্র রাগ হয়নি। বাবুর নিষ্পাপ মুখটা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। সারা মুখে গুচ্ছ গুচ্ছ মায়া। এই মায়াময় শ্যামবর্ণের মুখ দেখে তিনি যেন পিছনের সব কষ্ট ধামাচাপা দিয়ে দিতে পেরেছিলেন। আদর করে কোলে নিয়ে ডেকেছিলেন, আমার বাবু। মায়াময় এক রত্তি বাবুর নামকরণ হয় আমির হাওলাদার। ধীরে ধীরে বড় হয় আমির। মায়ের চুলের বেনি করে দেওয়া ছিল তার নিত্যদিনের অভ্যেস। মায়ের হাতে 3 বেলা না খেলে তার পেটই ভরতো না। কত শত আবদার ছিল তার, আম্মা আম্মা করে বাড়ি মাথায় তুলে রাখত। যতবার আম্মা ডাকতো, ততবার বোধহয় নিঃশ্বাসও নিত না। ছোট থেকেই আমির স্বাস্থ্যবান তেজি, বাবা মায়ের আদরের একমাত্র ছেলে ছিল। যখন আমিরের বয়স 14, তখন সে ফরিনাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছে। ফরিনা সেদিন আবেগে আপ্লুত হয়ে ছেলেকে বকেছেন, উচ্চস্বরে হেসেছেন। জীবনে স্বর্গীয় সুখ নিয়ে এসেছিল আমির। পিছনের কথা ভেবে ফরিনার ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল, চোখ দুটি ভিজে উঠল জলে। এই বয়সে এসে স্মৃতির নরকীয় যন্ত্রণা হজম করা খুব কষ্টের। কম তো বয়স হলো না, 50-এর ঘরে পড়েছেন। ফরিনার চোখের দেওয়াল টপকে উপচে পড়ছে নোনা জল। সেই জল দেখে লতিফা বিচলিত হয়ে উঠল। খালাম্মা, ও খালাম্মা, কান্দেন কেন? ফরিনা ঠোঁট কামড়ে কান্না আটকালেন। ভেজা কণ্ঠে বললেন, তুই যা লুতু। লতিফা ঠায় দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, পদ্মরে কিছু কইয়েন না খালাম্মা, কষ্টে মইরা যাইব। সেরিডা ভালা আছে, ভালাই থাকুক, মা বাপ নাই। ফরিনা লতিফার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুই সব জানতি লুতু? লতিফা মাথা নত করে বলল, হ। ফরিনা হিংস্র সিংহের মতো গর্জে উঠে বললেন, আমারে আগে কইলি না কেন তুই? আমার বাবু কেমনে আমার হাত থেকে ছুট্টা গেল? বাপের রক্ত কেমনে পাইল? ফরিনা কাশতে থাকলেন। উত্তেজিত হওয়াতে শরীরের হাড়ে হাড়ে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। কেউ যেন কাঁটা চামচ দিয়ে একটার পর একটা ঘা দিচ্ছে। লতিফা আতঙ্কিত হয়ে পড়ে। ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,
খালাম্মা, আপনি চিল্লাইয়েন না, আপনার ক্ষতি হইব। ফরিনা শ্বাসকষ্ট রোগীর মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে বললেন, আমার আমার ক্ষতি হওয়ানেরা কি আছে রে লুতু? লতিফা ভয় পেয়ে যায়। ফরিনা বিরতিহীনভাবে কাশছেন, যেন শ্বাস নিতে পারছেন না। সে দৌড়ে 2 তলায় ছুটে যায় পদ্মজাকে আনতে। ফরিনা ছাদের দিকে চোখ নিবদ্ধ করে হা করে কয়েকবার শ্বাস নিলেন। মনে হচ্ছে দম গলায় এসে আটকে গেছে। তিনি শূন্য, একেবারে ফাঁকা কোল। মজিদ হাওলাদার নামক নরপিচাস তার নিষ্পাপ বাবুকে খুন করে, নিষ্পাপ বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস্র আমিরকে। হাওলাদার বাড়ির রক্ত থেকে তিনি তার বাবুকে পরিষ্কার রাখতে পারেননি। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পাপের পাহাড় আমির যেন কয়েক বছরে কয়েক গুণ বড় করে তুলেছে। একজন দুঃখী মায়ের শেষ সম্বল হারিয়ে গেছে, হারিয়ে গেছে ভালোবাসারা। চলছে শুধু অভিনয়। যার কাছেই সেই অভিনয় ধরা পড়বে, তার জায়গা বন্দিঘরে নয়তো কবরে। বাতাসটাতে বোধহয় প্রকৃতি বিষ মিশিয়ে দিয়েছে। পদ্মজার বুক জ্বলছে, বুকের ভেতরটা তীব্র দহনে পুড়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী, আমির হাওলাদার। আমিরের হিংস্র চোখ দুটি শীতল হয়ে যায় ভয়ে, আতঙ্কে জমে যায়। মস্তিষ্ক মুহূর্তেই ফাঁকা হয়ে যায়। হুট করে পদ্মজাকে দেখে তার চোখ দুটি স্বভাবসুলভ কারণে জল করে ওঠে, যা হিংস্র দেখায়। কিন্তু এই মুহূর্তে তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে। হাত থেকে বেল্ট পড়ে যায়, আর চোখে বিবস্ত্র মেয়েগুলোকে একবার দেখে। তার মাথা চক্কর দিয়ে উঠল। এ কোন সময় পদ্মজার উপস্থিতি? পদ্মজার গাল বেয়ে জল মেঝেতে পড়ে। আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে আসে। পদ্মজাকে ছুঁতেই পদ্মজা ছ্যাত করে উঠল। ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকায় আমিরের দিকে। আমির জোর করে পদ্মজাকে তুলল। পদ্মজা জোরে জোরে কাঁদতে থাকলো। সে 2 হাতে ধাক্কা দেয় আমিরকে, কিন্তু এক চুলও দূরে সরাতে পারেনি। আমির পদ্মজার 2 হাত পিঠের দিকে নিয়ে নিজের এক হাতে চেপে ধরে। অন্য হাতে পদ্মজার মাথা বুকের সাথে চেপে ধরে বলল, কিচ্ছু দেখনি তুমি? তারপর উচ্চস্বরে কাউকে ডাকলো, আরভিদ, আরভিদ, দ্রুত মেয়েগুলোকে ঢেকে দাও। আমিরের ডাক শুনে সেকেন্ড কয়েকের মধ্যে একজন দৌড়ে আসে। দেখতে শ্বেতাঙ্গদের মতো, লাল চুল, তার হাতে কাপড়। সে দরজা পেরিয়ে মেয়েগুলোকে ঢেকে দিতে যায়। পদ্মজা কপাল দিয়ে আমিরের বুকে আঘাত করে আর্তনাদ করে বলল, ছাড়ুন আমাকে, আমার ঘেন্না হচ্ছে আপনাকে, কত নিকৃষ্ট আপনি। আমির বুঝতে পারছে না তার কি করা উচিত। আচমকা ঘটনায় সে হতবুদ্ধি হয়ে পড়েছে। পদ্মজা ধস্তাধস্তি শুরু করে। তার সারা শরীরে যেন পোকারা কিলবিল করছে। মেয়েগুলোর মধ্যে থেকে একজন মেয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আপা আমরারে মাসান, এই লোকটা আমরারে মাইরা ফেলবো। আরভিদ নামের শ্বেতাঙ্গ লোকটি চোখের পলকে মেয়েটির গালে থাপ্পড় বসালো। মেয়েটি আম্মা বলে কেঁদে ওঠে। পদ্মজার বুকের হাড়ে হাড়ে কাঁপন ধরে। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? সব দুঃস্বপ্ন হয়ে যাক। পদ্মজা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে। আরভিদের থেকে পাওয়া কাপড়ের একটু অংশ বুকের সাথে জড়িয়ে ধরে একটা মেয়ে পদ্মজাকে দেখছে। পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা ভালো, এখানে সবার মতো খারাপ না। তাই সে অনুরোধ করে বলল, আমাদের বাঁচান আপা, আমাদের অনেক মারে ওরা। আমির কিছুতেই পদ্মজাকে হটাতে পারছে না, যেন জায়গায় জমে আছে। মেয়েটির কথা শুনে আমিরের মাথার রক্ত টকবক করে ওঠে। সে তার রক্তচক্ষু দিয়ে ভয় দেখালো। আরভিদ মেয়েটির পেট বরাবর লাথি মারে। মেয়েটি কুকিয়ে উঠে কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খেল। নগ্ন দেহটি দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গুটিয়ে যায়। সেই গুটিয়ে যাওয়া দেহটির উপর আরভিদ আরেকটা লাথি মারে। মেয়েটা চিৎকার অবধি করতে পারল না। নির্মম পাশবিক অত্যাচার পদ্মজাকে হিংস্র করে তুলল।
সে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল। আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে, তাই সহজেই ছিটকে যায়। পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি। আরভিদ কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা তেড়ে এসে মুখ দিয়ে অদ্ভুত উচ্চারণ করে আরভিদকে আঘাত করল। আরভিদের পরনে ঘন জ্যাকেট ছিল, তাই তার বেশি আঘাত লাগেনি, তবে সে আকস্মিক আক্রমণে ঘাবড়ে যায়। পদ্মজাকে আঘাত করতে চায়। আমির চেঁচিয়ে উঠল, আরভিদ থামো। আরভিদ থামলেও পদ্মজা থামল না। সে আবার আঘাত করতে উদ্যত হয়। ধরে ফেলল আমির। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো ফোঁস ফোঁস করতে থাকে। তার শরীর কাঁপছে ক্রোধে। পদ্মজার রাগ দেখে আমির প্রচণ্ড অবাক হয়। পদ্মজার রাগ সে কোনো দিন দেখেনি। ফ্রান্স থেকে তারা অনেক যন্ত্রপাতি আনে, তার মধ্যে একটি পদ্মজার হাতের ছুরি, যে ছুরির ধার বিষের চেয়েও ধারালো। সেই ছুরি পদ্মজার হাতে। আমির জোর জবরদস্তি করে পদ্মজার হাত থেকে ছুরি ফেলে দিল। মেয়েগুলো ভয় কাঁপছে। তারা এখন পদ্মজাকেও ভয় পাচ্ছে। এত সুন্দর মেয়ের তেজি রূপ দেখে মনে হচ্ছে 1000 বছর ধরে যুবতীদের রক্ত দিয়ে গোসল করে সৌন্দর্য রক্ষা করা এক ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমির পদ্মজাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসে। পদ্মজা হাত পা ছুটাছুটি করছে, চিৎকার করছে। দূরেই দাঁড়িয়ে ছিল আরেকজন লোক। তার চুলগুলো মেয়েদের মতন অনেক লম্বা, তবে ফর্সা। এত চেঁচামেচি শুনেও ভেতরে যায়নি, কারণ আমির না বললে তারা এক পাও নড়ে না। আমির পদ্মজার সাথে ধস্তাধস্তি করতে করতে বলল, মেয়েগুলোকে সামলাও দ্রুত, আরভিদকে সাহায্য করো। লোকটি আমিরের আদেশ মতো চলে গেল। পদ্মজা নিজের কান দুটি বিশ্বাস করতে পারল না। তার স্বামীর কণ্ঠে এ কি শুনছে সে? বুকে জ্বালা পোড়া বেড়েই চলেছে। মরে যেতে ইচ্ছে করছে তার। আমির পদ্মজাকে একটা ঘরে নিয়ে আসে। পদ্মজা নিজের মধ্যে নেই। সে কিরমির করছে, কাঁদছে। আমির পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দ্রুত চেয়ারের সাথে বেঁধে ফেলল। তখন পদ্মজার সুযোগ ছিল আমিরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করার, কিন্তু সে পারেনি। সে কার থেকে পালাবে? নিজের স্বামীর থেকে, যাকে সে ভালোবাসে, যে মানুষটা তাকে বুকে নিয়ে ঘুম পাড়ায়, খাইয়ে দেয়, শত শত আবদার পূরণ করে। পদ্মজা ডুকরে কেঁদে উঠল। এক হাতের উপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি মেনে নিতে পারছি না। আমির পদ্মজার চেয়ে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসল। তার চোখে মুখে আতঙ্ক। সে চেয়ে রইল পদ্মজার দিকে। পদ্মজা চোখ তুলে তাকায়। আমিরের চোখে চোখ পড়ে। সে ঠোঁট দুটি ভেঙে কেঁদে বলল, আপনি আমাকে মারতে পারলেন? আমির কিছু বলল না। পদ্মজা বলল, ওভাবে মেয়েগুলোকে মারতেও পারলেন? আমির আগের অবস্থানেই রইল। পদ্মজা নাক টেনে বলল, এত খারাপ আপনি? এত বেশি? মেয়েগুলোকে মারছিলেন কেন? আমি শুধু চেয়ে আছি। পদ্মজা বলল, এত নিষ্ঠুর আপনি? সব দুঃস্বপ্ন হতে পারে না? আমির পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে বলল, রিদওয়ান কোথায়? পদ্মজা কান্না থামিয়ে হাসল, ধারালো সেই হাসি। ঠোঁটে হাসি রেখেই বলল, আমাকে পাহারা দিতে রেখেছিলেন? মারতেও কি বলেছিলেন? যা বলছি উত্তর দাও। পদ্মজা সেকেন্ড কয়েক আমিরের মুখের দিকে চেয়ে রইল। তারপর বলল, মেরে দিয়েছি। আমির চমকে উঠল। কি? মরেনি, হাসপাতাল আছে। আবারও পিনপতন নীরবতা। পদ্মজা আমিরকে দেখছে। যে মুখে মায়া ছাড়া কিছু দেখতো না, আজ সেই মুখটাই চিনছে না। বুকের ভেতরটা কেমন করছে। আল্লাহ যেন বুকের ভেতর জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছে। পদ্মজার মস্তিষ্কের সব প্রশ্ন উধাও হয়ে গিয়েছে। শুধু দেখছে আমিরকে, ভাবছে আমিরকে নিয়েই। পদ্মজা ম্লান হেসে জানতে চাইল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে ছুরি চালাবেন?
নাকি রামদা? মারার জন্য কি আর কিছু আছে? আমির নিশ্চুপ। সে নিজেও জানে না সে কি করবে। পদ্মজা বলল, পশুরা কাউকে ভালোবাসে? আমির এবার মুখ খুলল, বাসে বোধ হয়। পদ্মজা হাসল। হাসতে হাসতে চেয়ারে হেলান দিল। তারপর আবার সোজা হয়ে বসল। গুরুতর ভঙ্গিতে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিন। অসম্ভব। আমি ঠিক ছাড়িয়ে নেব। আর কিছু করো না। কি করবেন? খুনি তো। একটু ভয় ডর ঢুকাও মনে। বিশ্বাস করুন, আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। আমির চকিতে তাকালো। পদ্মজা কথাটা বলে কাঁপতে থাকলো। নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি বলাচ্ছে, এই কথাটা সে মন থেকে বলেনি। সে কিছুতেই এমন কথা বলেনি। আমির নিজেকে সামলে নিয়ে বলল, ভালোই তো ছিলাম আমরা। মুখোশধারীর সাথে আবার ভালো থাকা? একদম মায়ের মতো হয়েছ। নিখুঁত অভিনেতা। বাধ্য হয়ে। কে বাধ্য করেছে আপনাকে? তোমার আদর্শ, তোমার পবিত্রতা। আপনি কুলসিত করেছেন। বিয়ে করেছি। কেন করেছেন? ভোগ করে মেরে নদীতে ভাসিয়ে দিতেন, তাহলে ভালোবেসে আজকে নরকীয় যন্ত্রণাটা সহ্য করতে হতো না। সব ভুলে যাও, রানীর হালে থাকবে। আমিরের কণ্ঠে জোর নেই। সে পদ্মজাকে চেনে। পদ্মজাকে সে এতদিন অন্ধকারে রাখলেও পদ্মজা তাকে আলোতে রেখেছিল। সেই আলো দিয়ে আমির চিনতে পেরেছে পদ্মজাকে। পদ্মজা অন্যায় মেনে নেওয়ার মতো মেয়েই নয়, কিন্তু চেষ্টা তো করতে হবে। আজও পদ্মজা জানতে পারতো না কিছু, যদি সে ঝড়ের কবলে না পড়তো। গুটি ওলট পালট হয়ে গেছে। এর এই বোধহয় বলে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। পদ্মজা ছলছল চোখে আমিরকে দেখে। সে চোখের সামনে সবকিছু দেখেও যেন বিশ্বাস করতে পারছে না। সর্বাঙ্গে যে কষ্টটা হচ্ছে, শরীর থেকে রুহ বের হওয়ার সময়ও বোধহয় তেমন কষ্ট হয় না। পদ্মজা ঝরঝর করে কেঁদে দিল। এ কেমন নিয়তি তার! যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ প্রেমের কথা বলা মানুষটা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ঠান্ডা মাথায় ভাবছে তাকে নিয়ে এখন কি করা যায়। পদ্মজা তার হাতের চুড়িগুলোর দিকে তাকালো। চুড়ি দুটো তার মায়ের। মায়ের কথা খুব মনে পড়ছে। এই পৃথিবীতে তার একমাত্র ছায়া, একমাত্র ভরসার স্থান ছিল তার মা। মা মারা গেল। এরপর সেই স্থানটা পরিবর্তন হলো আমিরের নামে। সেই মানুষটার রূপ এভাবে গিরগিটির মতো পাল্টে গেল? না, পাল্টে যায়নি, এমনই ছিল। শুধু মুখোশ পড়েছিল, ছদ্মবেশী। মেয়েগুলোর চিৎকার ভেসে আসে। তাদের অত্যাচার করা হচ্ছে খুব। কিছু একটা দিয়ে পিটাচ্ছে, ফ্যাচ ফ্যাচ শব্দ হচ্ছে। কোন বাবা মায়ের চোখের মণিদের এভাবে অত্যাচার করা হচ্ছে? পদ্মজা চিৎকারগুলোকে ইঙ্গিত করে বলল, আপনার কষ্ট হয় না? একটুও হয় না? আমিরের ভাবান্তর হলো না। সে চিন্তায় মগ্ন। তার ছক উল্টে গেছে। এমন এক জায়গায় এসে ছক উল্টেছে যে আর ঠিক করার উপায় নেই। নতুন করে সাজালে সেখান থেকে হয় পদ্মজা, নয় এত বছরের পাপের সাম্রাজ্য ত্যাগ করতে হবে। তুখোর আমির মনে মনে পরিকল্পনা করল, আপাতত যে কাজের জন্য তার ছুটে আসতে হয়েছে অলন্দপুরে, সে কাজটা সম্পন্ন করতে হবে। এই চাপটা মাথার উপর থেকে গেলে তারপর অন্য কিছু। কয়টা দিন পদ্মজাকে নজরে রাখতে হবে। কিন্তু যদি সেই কাজ করার পথেই পদ্মজার দেওয়াল হয়ে দাঁড়ায়? পদ্মজা চেয়ার থেকে ছুটতে চাইছে, ছটফট করছে। সে আমিরকে অনুরোধ করল, শুনছেন আপনি? ওদের মারতে নিষেধ করুন। আপনার বুক কাঁপছে না? ওদের কান্না অনুভব করুন। ওদের কষ্ট হচ্ছে অনেক। পুরো পুরো শরীরে রক্ত ছিল, তার উপর আবার মারছে। আমি সহ্য করতে পারছি না। আমির চুপ করে তাকিয়ে আছে পদ্মজার দিকে। তার চোখের পলক পড়ছে না। চাইলেও আর অজুহাত দেওয়া সম্ভব নয়। অজুহাত দেওয়ার মতো কিছুই নেই। এবার যা হবে সরাসরি হবে।
পদ্মজার কান্না বেড়ে যায়। পদ্মজা কি মেয়েগুলোর জন্যই কাঁদছে, নাকি নিজের স্বামীর সমর্থনে মেয়েগুলো অত্যাচারিত হচ্ছে বলে কাঁদছে, কে জানে। সময় নিজের গতিতে ছুটতে ছুটতে মাঝ রাত অবধি চলে এসেছে। সেই তখন থেকে আমির পাথরের মতোই বসে আছে, কথাও বলছে না, যাচ্ছেও না। পদ্মজা হাজারটা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তার গলা শুকিয়ে গেছে। আমির মাঝে শুধু একটা অনুরোধ রেখেছে পদ্মজার। পদ্মজা বলেছিল সে যে আমিরের কাছে আছে সেটা যেন ফরিনাকে জানানো হয়, তিনি খুব অসুস্থ, চিন্তা করবেন। আমির পদ্মজার এই অনুরোধ রাখে। তবে ফরিনা এত অসুস্থ শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি। ঘন্টা দুয়েক পূর্বে আচমকা মেয়েগুলো কান্না আর্তনাদ বন্ধ হয়ে যায়। মেয়েগুলোকে কেন এভাবে মারা হচ্ছে তাও আন্দাজ করতে পারছে না পদ্মজা। একবার মনে উকি দিয়েছিল নারী পাচারের কথা, কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারল না। কারণ পাচার করার উদ্দেশ্য থাকলে এভাবে মারতো না, পাশবিক নির্যাতন করতো না। এছাড়া সে এটাও আন্দাজ করতে পারছে না এত রহস্যের উদ্দেশ্য কি। শুধু এতটুকু বুঝতে পারছে তার দেখা সব খারাপের গুরু তার স্বামী। পদ্মজা তার ক্লান্ত ঘোলা চোখ দুটি আমিরের দিকে তাক করে দুর্বল কণ্ঠে বলল, এভাবেই বেঁধে রাখবেন? মেরে ফেলার পরিকল্পনা থাকলে মেরে ফেলুন না। পদ্মজা ভেবেছিল আমির বোধহয় উত্তর দিবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে আমির বলল, তোমার কেন মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে? কেন, কখনো কাউকে খুন করেননি, অভিজ্ঞতা নেই? তাচ্ছিল্যের সাথে বলল পদ্মজা। আমির শান্ত স্বরে বলল, অন্যরা আর তোমার মধ্যে পার্থক্য আছে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, মানে অন্যদের খুন করেছেন? আমির জবাব দিল না। পদ্মজা উত্তেজিত হয়ে পড়ল, কাকে করেছেন, কয়জনকে করেছেন? আব্দুল ভাইকে কি আপনি মেরেছিলেন? আমির চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বলল, না। তাহলে কাকে? এত কথা কেন বলছো? মেয়েগুলোকে ছেড়ে দিন, কি লাভ ওদের মেরে আটকে রেখে? আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ঘর থেকে চলে গেল। পদ্মজার বুকের ভেতর হাহাকার লেগে যায়। বুকের আগুনটাকে চেপে ধরে ভাবে তাকে স্বাভাবিক হতে হবে। মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে, কি কাজ চলে এখানে সেটা জানতে হবে। তারপর তার স্বামীর সাথে বোঝাপড়া হবে। কথাগুলো ভেবে পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। তখন একটা হুল্লোড় কানে আসে, অনেকগুলো মেয়ের আকুতি। আবার মারছে? না, মারছে না। মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তারা বাম দিকে আছে, আর 10-12 জন একসাথে আছে। তবে কি এরা অন্য দল? এখানে আরও মেয়ে আছে? পদ্মজা কান খাড়া করে শোনার চেষ্টা করল। আমিরের কণ্ঠ ভেসে আসছে, সে মেয়েগুলোকে খাওয়ার জন্য বলছে। তারপর একজনকে আদেশের স্বরে বলল, রাফেদ, দেখো এরা যেন ঠিক করে খায়, আর সবার বাঁধন একসাথে খুলে দিবে না, একজন একজন করে খুলবে। আর চেঁচামেচি যেন না করে। খাওয়া শেষ হতেই হাত মুখ বেঁধে ফেলবে। আমি আরভিদকে পাঠাচ্ছি। আরভিদ কোথায়? উত্তরে আরেকটি পুরুষ কণ্ঠ কি বলল পদ্মজা বুঝতে পারল না। সেই পুরুষ কণ্ঠটি ছাপিয়ে একটি মেয়ে কণ্ঠ ভেসে আসে, ভাই আমারে সাইরা দেন, আমার কয়দিন পর বিয়া, অনেক কষ্টে আমার বাপে আমার বিয়া ঠিক করছে। তারপর আর কোনো সারা শব্দ আসেনি। ঘৃণায় পদ্মজার চোখ বুজে আসে, চোখ ছাপিয়ে জল নামে। তার কিছুক্ষণ পর আমির আসলো। পদ্মজা কান্না থামিয়ে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে রইল। আমির বলল, খাবার আসছে, খেয়ে নাও। খাবো না। পদ্মজা তীক্ষ্ণ বাক্যবান। বিষ দেয়নি, লতিফার রান্না খেতে পারবে। পদ্মজা চমকে তাকালো, আবারও চোখ সরিয়ে নিল। লতিফা যে এই বাড়ির রহস্যের সাথে যুক্ত সেটা পদ্মজা আন্দাজ করতে পেরেছিল।
এবার বুঝেছে লতিফার কাজ কি। আমির বলল, কি হলো? পদ্মজা বলল, আমার উত্তরটা দিন। তোমার তো প্রশ্নের অভাব নেই। এখানে আরো মেয়ে আছে? আপনার কি নারী ব্যবসা আছে? শেষ প্রশ্নটা করার সময় পদ্মজার কণ্ঠ কাঁপে। আমির শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, খাবে নাকি সেটা বলো। আপনি আমাকে হারাম টাকায় রানী করেছিলেন। টাকা টাকাই হয়, হারাম হালাল নেই। মুসলিম তো আপনি নাকি? আমার কোনো ধর্ম নেই। কি সব বলছেন আপনি? হ্যাঁ, মাথা ঠিক আছে? উত্তেজিত হয়ে পড়ল পদ্মজা। এরকম ফ্যাচ ফ্যাচ করে কাদার স্বভাব তো তোমার ছিল না। মন আছে আপনার? পৃথিবীর বুকে এমন কোন নারী আছে যে 6 বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী, খুনি, অত্যাচারী, নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না, কাঁদবে না? এজন্যই তো জানাতে চাইনি। জানতে গেলে কেন? আপনি আপনার নষ্ট জীবনের সাথে আমাকে জড়ালেন কেন? নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম। তোমাকে তো ভালোটাই দেখিয়েছি। তুমি চাদর তুলতে গেলে কেন? এখন সব দোষ আমার, তাই না? আপনি খোলস কেন পড়লেন? শয়তান, শয়তানের মতোই থাকতেন। নিজের জীবনকেও নরক বানালেন, সাথে আমারও। মেয়েগুলোকে মেরে কি শান্তি পান? কেন মারেন? এসব করে কি লাভ? ছেড়ে দিন সব কিছু। আমরা একটা ছোট ঘরে সুখে থাকব। আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে ছিল না। আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম। মন থেকে এটা মানছো? কোনটা? আমাদের ভালোবাসা মিথ্যা ছিল না। পদ্মজা কি বলবে ভেবে পায় না। যে মানুষটার মনে অন্যদের জন্য মায়া দয়া নেই, পশুর মতো যার আচরণ, সে কি করে কাউকে ভালোবাসতে পারে? এই সমীকরণটা কিছুতেই মানতে পারছে না সে। পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আপনাকে ক্ষমা করা ঠিক না। আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। আপনি সব কিছু ছেড়ে দিন, মেয়েগুলোকে ছেড়ে দিন, তওবা করুন। আমরা দূরে চলে যাব, সুখে শান্তিতে থাকবো। অনেক আশা নিয়ে উন্মাদের মতো কথাগুলো বলল পদ্মজা। অন্যায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া পদ্মজার মুখে এহেন কথা আশা করেনি আমির। তবুও সে পদ্মজার মনের মতো উত্তর দিতে পারল না। সে পদ্মজার আশায় বালি ঢেলে দিয়ে বলল, তুমি সব ভুলে যাও। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই মানুষটার সর্বস্ব জুড়ে সে নেই। যদি থাকতো, সব কিছু ছেড়ে ছুড়ে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করত। পদ্মজার বুকের ক্লান্ত সূক্ষ্ম ব্যথাটা আবার বড় আকার ধারণ করে। আমির পদ্মজার বাঁধন খুলে দিল। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, খুলে দিলেন যে? খাবে চলো। যদি এখন পালিয়ে যাই? কোথায় যাবে? কার কাছে যাবে? জানেনি যখন আপনি ছাড়া আমার কেউ নেই, আপনিই আমার শেষ আশ্রয়। তাহলে ফিরে আসুন না আমার কাছে। আবার কাঁদছো? পদ্মজা লম্বায় আমিরের কাঁধ অবধি। সে ছলছল চোখে তাকিয়ে আছে আমিরের দিকে। রক্তচোবা ঠোঁট দুটি চোখের জলে ভিজে ছপছপ করছে। আমিরের চোখের দৃষ্টিতে যেন প্রাণ নেই, নিষ্প্রাণ, শীতল। পদ্মজা আচমকা আমিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আমির দুপা পিছিয়ে যায়। পদ্মজা জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না। আমি বেঁচে থেকেও মরে যাব। আমার ভালোবাসাকে এভাবে পর করে দিবেন না। আপনার মনে আছে একবার আমি রাগ করে দুদিন কথা বলিনি? তখন আপনি বলেছিলেন আমাকে এভাবে অচেনা হতে দেখতে আপনার কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষের অচেনা রূপের মতো ভয়ানক কষ্ট দুটো নেই। এখন আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন?
আমি সব ভুলে যাব। আপনি ভালো হয়ে যান। এগুলোকে ছেড়ে দিন, ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন। আমির এক হাত রাখে পদ্মজার মাথার উপর। পদ্মজা অশ্রু ভরা চোখে তাকায়। আমির পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল, গালে ব্যথা পেয়েছো কি করে? এতক্ষণে দেখেছেন? না, সেদিন জঙ্গলে এসেছিলাম, কাঁটা লেগেছিল। তারপর রিদওয়ান মেরেছিল। হুম। কেন আসতে গেলে? সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের বানানো আরেকটা জগৎ থাকে। সেই জগতে পবিত্র মানুষদের ঢুকতে নেই। ভেঙে ফেলুন সব। নিজের হাতে যত্ন করে করা সাম্রাজ্য ভাঙা যায়? পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন? আমাদের ভালোবাসাকে কেন বলি দিবেন? আমার রক্ত ভালো না। কেউ আমাকে পশু বললে আমার আনন্দ হয়। তাহলে আপনি ছাড়বেন না কিছু? না। পদ্মজা নিরাশ হয়ে বসে পড়ে চেয়ারে। আমির বলল, খাবে নাকি খাবে না? আমি এখানে খেতে আসিনি। তাহলে না খেয়েই থাকো। পদ্মজা চুপ থাকে, নিজের মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করে। খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে, মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এখন নিজেকে এভাবে ভেঙে যেতে দেওয়া যাবে না। সে লম্বা করে বার কয়েক শ্বাস নিল, তারপর বলল, খাবো। আমির বের হয়ে যায়। সেদিন রাতে আর ফিরে আসেনি। মেয়েদের মতো লম্বা সিল্কি চুলের লোকটি খাবার নিয়ে আসে। নাম তার রাফেদ। পদ্মজা যতক্ষণ খায় দাঁড়িয়ে থাকে। পদ্মজার খাওয়া শেষ হতে রাধে পদ্মজাকে বাঁধতে চাইল। তখন পদ্মজা প্রশ্ন করল, উনি কোথায়? আপনি কেন বাঁধছেন? বাইরে গিয়েছেন। আমাকে বলেছেন আপনার খাওয়া শেষ হলে বেঁধে রাখতে। কি করতে গিয়েছে? এত সব বলতে পারবো না। স্যার অনেক রাগী। স্যারকে রাগাবেন না। যা বলবে মেনে নিবেন। আপনার স্যার তো আমাকে ভয় পায়। আমার কথায় সারাক্ষণ এই ঘরে ছিল। ভয় কেঁপেছেনও। বিশ্বাস করুন। রাফেদ হাসল। এই হাসিকেই বোধহয় বলে শয়তানের মতো হাসা। মজা করছেন? আচ্ছা, ওই সাদা খরগোশটা কোথায়? খরগোশ? ওই যে সাদা দেখতে, আরদিত বা এরকম কোনো নাম। তা জেনে আপনি কি করবেন? রাদেফ এগিয়ে আসে বাধার জন্য। পদ্মজা আর চোখে কিছু একটা খুঁজে, কিন্তু রাদেফকে আক্রমণ করার মতো কিছুই পেল না। ঘরে কিছু বলতে দুটো চেয়ারই আছে। চেয়ারগুলো কি খুব ভারী? একবার চেষ্টা করে কি দেখা উচিত? পদ্মজা 2 পা পিছিয়ে যে বলল, আপনাদের বাড়িটা অনেক সুন্দর। পাতালে বাড়ি আমি কখনো দেখিনি। একটু ঘুরে দেখি। আমার উনি বানিয়েছেন, তাই না? এটা স্যারের বানানো নয়। তাহলে কার? রাদেফ পদ্মজার ন্যাকামি বুঝে যায়। সে তেড়ে আসে। পরপুরুষের সাথে ধস্তাধস্তিতে পদ্মজার মন সায় দিচ্ছে না। এখান থেকে পালালেও বাইরে আরেক শয়তান আছে। পালিয়েও লাভ নেই। তার চেয়ে এখানে থেকেই পরিস্থিতি বোঝা উচিত। পদ্মজা দ্রুত চেয়ারে বসে পড়ে বলল, ধস্তাধস্তি করবেন না। আমি বসে পড়েছি, আপনি বাঁধুন। রাদেফ পদ্মজাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায়। পদ্মজা চোখ ঘুরিয়ে চারপাশ দেখে। ঘরের ছাদ অনেক উঁচুতে। মনে মনে আন্দাজ করার চেষ্টা করে মাটির ঠিক কতটা নিচে আছে সে। বেশ অনেকক্ষণ পার হওয়ার পর পায়ের শব্দ পাওয়া যায়। পদ্মজা দরজার দিকে তাকিয়ে থাকে। আমির প্রবেশ করে। তার হাতে মলম জাতীয় কিছু। পদ্মজা কিছু না বলে চুপ করে বসে থাকে। আমির পদ্মজার দিকে মলম এগিয়ে দিয়ে বলল, ঔষধপত্র নিয়ে আসা উচিত ছিল। আমি কি জানতাম নাকি এখানে আমার বর শয়তানের রাজত্ব নিয়ে বসে আছে? খুব কথা বলছো। মেয়েগুলোকে ছেড়ে দিন। এক কথা বারবার বলো না। আমাকে ভালোবাসেন না? পদ্মজা তার মায়াময় দৃষ্টি দিয়ে আবিষ্কার করে আমিরের চোখে প্রাণ এসেছে।
সঙ্গে সঙ্গে পদ্মজার মনের জানালার পাল্লা খুলে গিয়ে মুঠো মুঠো বাতাস প্রবেশ করে। অশান্তিতে অবশ হয়ে যাওয়া মন মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে। আমির পদ্মজার প্রশ্নের জবাবে কিছু বলল না। হাতের বস্তুটি পদ্মজার পায়ের কাছে রাখল। তারপর পদ্মজার বাঁধন খুলে দিয়ে বলল, গালে পায়ে লাগিয়ে নিও, দরজায় ধাক্কাধাক্কি করো না। বলেই সে বেরিয়ে যায়। দরজা বাইরে থেকে তালা মেরে দেয়। পদ্মজার চাঙ্গা হয়ে যাওয়া মন আবারও মেঘ জমে। মেঝেতে দ ভঙ্গিতে বসে পড়ে। বর্তমান। পদ্মজার কান্না যেন থেমে থেমে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তুষার কথা বলতে গেল, কিন্তু ফুটল না। পদ্মজার বিষাদ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল। পদ্মজা 2 হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো। মেয়েটার কান্না রোগ বোধহয় সেদিন থেকেই হয়, যেদিন জানলো তার স্বামী আসল পরিচয়। তুষার থামতে বলল না, পদ্মজাকে কাঁদতে দিল। অনেকক্ষণ কাদার পর পদ্মজা পানি খেতে চাইল। তাকে পানিও দেওয়া হলো। তারপর চুপ হয়ে যায়। নেমে আসে পিনপত্তর নীরবতা। যতক্ষণ না তুষার আর প্রশ্ন করবে, পদ্মজা কিছু বলবে না। তাই নীরবতা ভেঙে তুষার বলল, তার অন্যায় জেনেও তাকে মাফ করতে চেয়েছিলেন? রাতের এইটুকু শুনে তো মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে কখনো খুন করতে পারেন। পাগলের মতো ভালোবেসেও তার বুকে ছুরি চালানোর সাহস হলো কি করে? পদ্মজা তুষারের উৎসুক মুখটার দিকে তাকিয়ে হেসে দিল। ফিসফিসিয়ে বলল, মুক্তি দিয়েছি, মুক্তি। আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল। তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন। পদ্মজা উদাসীন হয়ে কিছু একটা ভাবল। তারপর বলল, দুর্বল ছিল নাকি? আমার তো তাই মনে হচ্ছে। আমি ওনাকে খুব ভালোবাসি স্যার। পদ্মজার কণ্ঠটা কেমন শোনায়। সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসে তার জন্যই কাঁদছে। কি অবাক কাণ্ড। তুষার বলল, আপনার ভাষ্য মতে তিনি একজন শয়তান ছিলেন। শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি? হয়েছে। তাহলে সেটা কি করে ভালোবাসা হলো? পদ্মজা কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসায় দোষ গুণের স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা গুণী খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না। তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড়সড় পাথর। আমিরের প্রতি পদ্মজার তীব্র ভালোবাসা তাকে কাতর করে তুলেছে। বারবার মনে হচ্ছে সেই মানুষটাও বোধহয় পদ্মজাকে ভালোবাসতো, কিন্তু পাপ তাকে গ্রাস করে ফেলেছিল। সে কি কখনো পাপ থেকে বেরানোর চেষ্টা করেছিল? প্রশ্নটা তুষারের মনে আসতেই তার উত্তেজনা বেড়ে যায়। পদ্মজাকে প্রশ্ন করে, তিনি কি পাপ থেকে বেরানোর চেষ্টা করেছিলেন? তারপর আর ভালোবেসেছিল আপনাকে? তুষারের প্রশ্নে পদ্মজা থম মেরে গেল। শূন্যে দৃষ্টি রেখে আওড়ালো, চেষ্টা কি করেছিলেন? করেছিলেন কি? তুষার হাঁসফাঁস করা অস্বস্তিকর ভ্যাপসা গরমে অধৈর্য হয়ে উঠেছে। পদ্মজা তখনও শূন্যে দৃষ্টি রেখে বিড়বিড় করছে। মেয়েটা যেদিকে তাকায় সেদিকেই তাকিয়ে থাকে। তুষার রুমাল দিয়ে কপালের ঘাম মুছে ডাকল, মিস পদ্মজা। পদ্মজা তাকালো। তার চোখ দুটো ফোলা আর ঠোঁট দুটি সবসময় তিরতির করে কাঁপে। তুষারের তীক্ষ্ণ চোখ দুটির দিকে তাকিয়ে পদ্মজা বলল, আমার ফাঁসি কবে হবে? এত দেরি হচ্ছে কেন? পদ্মজার কণ্ঠে ফাঁসির জন্য আকুতি। একটা মেয়ে কতটা নিঃস্ব হলে পৃথিবী থেকে মুক্তি চায় তুষারের ধারণা নেই। সে তার ভেতরের মায়া লুকিয়ে গম্ভীর্য বজায় রেখেই বলল, আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিলেন না তো? পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, কোন প্রশ্ন? মুহূর্তে ভুলে গিয়েছি। তুষার অবশ্য এতে রাগল না। সে আবার প্রশ্ন করল, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন? তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে?
আগে বলুন, পিশাচের মতো যাদের আচরণ, তারা কাউকে ভালোবাসতে পারে? তুষার তার বিচক্ষণ মস্তিষ্ক দিয়ে ভাবল, ভেবে বলল, পারে। তারা কম মানুষকে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসে তার সাথে সব ভালো করে, আর যার সাথে খারাপ তার সাথে খারাপই। তবে এদের বিচার সিদ্ধে বাধা পড়লে তখন ভালোবাসা থাকে কিনা আমার জানা নেই। পদ্মজা উদাস হয়ে বলল, আমি সব জেনে যাওয়ার পর কখনো মনে হতো তিনি আমার জন্য ব্যাকুল, আর কখনো মনে হতো আমার সামনে স্বয়ং শয়তান দাঁড়িয়ে আছে। এই ভালো এই খারাপ, উনি উন্মাদের মতো হয়ে যেতেন। কি করছেন না করছেন তা যেন নিজেই বুঝতেন না। আই থিঙ্ক তিনি দুটো জীবন নিয়েই বাঁচতে চেয়েছিলেন। তারপর সময় চলে আসে একটা বেছে নেওয়ার, তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পদ্মজা চকিত তাকালো, অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, মানসিকভাবে বিপর্যস্ত। অতীত। শিশির ভেজা ঘাসে পা দিয়ে সর্বাঙ্গ শীতল হয়ে উঠেছে। ব্যাপারটা পূর্ণার বেশ ভালো লাগছে। সে ভোরের নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এসেছে তার বোনের খবর যেন পাওয়া যায়। এখন সে উত্তরের হাওরের পাশে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। ভোরের দমকা বাতাস ও কুয়াশার তীব্র শীতে সে কাঁপছে, তবুও ভালো লাগছে। পূর্ণার শীতে কাঁপতে খুব ভালো লাগে। কি আশ্চর্য ব্যাপার! মৃদুল কুয়াশা ভেদ করে পূর্ণার সামনে এসে দাঁড়ালো। পূর্ণার পরনে বেগুনি রঙের সোয়েটার, তার কাঁপুনি চোখে পড়ার মতো। মৃদুল তার গায়ে শাল দিয়ে পূর্ণার মাথা ঢেকে দিয়ে বলল, এই ঠান্ডার মধ্যে টুপি সাইরা ঘর থেকে বাইর হইছো কেন? আর জুতা খুলছো কেন? পরো। পরো শব্দটি ধমকে উচ্চারণ করলো। পূর্ণা দ্রুত জুতো পরে নিল, বলল, শাল দিয়ে দিলেন যে, আপনার ঠান্ডা লাগবে না? আমারে দেখতে লাগে আমার ঠান্ডা লাগতাছে? গেঞ্জি পরছি, তার উপর শার্ট, তার উপরে সোয়েটার, এই যে গলায় মাফলার, মাথায় টুপি, হাতে পায়ে মোজা আছে, এর পরেও আমার ঠান্ডা লাগবো? পূর্ণা হেসে বলল, না। তারপর পরে বলল, আজ দুপুরে না আবার যাবেন বলেছিলেন? যাব তো, লিখন ভাইরে নিয়ে যাব। পদ্মজা ভাবে আমির ভাইয়ের সাথে যখন আসে তখন ভালোই আছে, তবুও খোঁজ নিমু আমি, এত চিন্তা কইরো না। পূর্ণা অন্য মনস্ক হয়ে বলল, আচ্ছা। খাইয়া আইসো? মৃদুলের ফর্সা গাল, সহজ সরল দুটি চোখ, জোড়া ভ্রু আর গোলাপি ঠোঁটগুলো এক নজর দেখে পূর্ণা বলল, আপনি খেয়েছেন? আর খাওয়া কেন, খাননি? জাকির রে চিনো না? জাকিরের বাড়িতে উঠছি, ওর আম্মা গেছে বাপের বাড়ি, ওর আব্বা আর আমি একসাথে আসিলাম, রাতবো কে? জাকিরের দাদি কোথায়? বুড়ির অসুখ, আইসা বাদ দাও। বাদ দেবো কেন? ফুপা কয়টা কথা বলছে বলে এভাবে বাড়ি ছেড়ে দিবেন? নিজেরই তো ফুপা। আত্মসম্মান বলেও তো একটা কথা আছে। পদ্মজা ভাবের খোঁজটা তোমারে দেওয়ানের লইগাই আসি, নইলে রাইতেই যাইতাম। আমার এত বড় বাড়ি রাখা আমি এইখানে কথা শুনে পড়ে থাকবো কেন? পুনরুদ্ধশ্বাস কণ্ঠে জানতে চাইল, তাহলে আর চলে যাবেন? মৃদুল পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে আর চোখে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা চোখ বড় বড় করে উত্তরের আশায় তাকিয়ে আছে। মৃদুল মুচকি হাসল। মৃদুলের হাসি দেখে পূর্ণা উসখুস করে বলল, হাসার কি বললাম? তুমিও চলো। কোথায়? আমার বাড়িতে। ধুর, এ হয় নাকি? মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে চিন্তিত ভঙ্গিতে বলল, সব পুরুষরা তো বিয়ে করে বউ নিয়ে নিজের বাড়ি যায়, তাহলে আমার বেলায় হয় না কেন? মৃদুলের কথায় পূর্ণা বাকরুদ্ধ। মৃদুল তাকে বিয়ের কথা বলছে? পূর্ণার শ্যামবর্ণের মায়াবী মুখটায় লজ্জারা জমে বসে, ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে। সে উল্টো দিকে হাঁটা শুরু করলো। মৃদুল বলল, চইলা যাইতাছো কেন? আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে যাইও না। যাচ্ছি। কথা হনো। পূর্ণা থামে না, তাই মৃদুল দৌড়ে আসে পূর্ণার পাশে। হাঁপাতে হাঁপাতে বলল, ও
এত সরম পাও কেন? পূর্ণা লজ্জা সরম আর নিতে পারছে না। মৃদুলের কথায় সে লজ্জায় ঝিমিয়ে যাচ্ছে, তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, আমাদের বাড়িতে চলুন, খেয়ে যাবেন। খাওন যায়, বাসন্তী খালার রান্না কিন্তু এক্কেরে খাট্টি। আপনি তো বড় আম্মা সব রান্না খেয়ে দেখেননি, খেলে বুঝতেন কত মজা। তাহলে তো এই বাড়িতে জামাই হইতেই হবে। পূর্ণা হেসে দিল। বেশি লজ্জা পেলে মানুষ হাসি আটকে রাখতে পারে না। পূর্ণার বেলায়ও তাই হলো। তারা দুজন গল্প করতে করতে মোড়ল বাড়িতে আসে। পথে ঘাটে অনেকের সাথে দেখা হয়, সবাই জহুরি চোখে তাদের দেখে। তাতে অবশ্য মৃদুল পূর্ণার যায় আসে না, দুজন একই রকম। তারা সমাজকে উপেক্ষা করে নিজেদের আনন্দ নিজেরা বুঝে নিয়েছে। কিন্তু সমাজকে উপেক্ষা করতে চাইলেও কি উপেক্ষা করা যায়? এই সমাজ নিয়েই বাঁচতে হয়। দুপুরে মৃদুল লিখনের খোঁজে গেওয়াপাড়ার বড় ধান খেতে আসলো। ধান ক্ষেতের মাঝেই শুটিং চলছে। একটা সুন্দর গ্রাম্য গানের তালে লিখন নাচছে, মাথায় গামছা বাঁধা, পরনে লুঙ্গি শার্ট। সব বেশভূষাতেই তাকে সুন্দর লাগে, আকর্ষণীয়। দূরের পথের বটগাছের আড়ালে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের স্বপ্নের পুরুষকে দেখছে, যার সামনে দাঁড়ানোর সাহস এবং ক্ষমতা কোনোটাই তাদের নেই। লিখনের সাক্ষাৎ তাদের ঘুম কেড়ে নেয়। মৃদুল দাঁড়িয়ে থেকে শুটিং দেখে। লিখনের খেয়ালে মৃদুল পড়তেই সে হাত নাড়ায়। মৃদুলও হাত নাড়ালো। শুটিং শেষ হতেই লিখন আসে। মাথা থেকে গামছা সরাতেই ঝাঁকড়া চুলগুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। সে মৃদুলের সাথে করমর্দন করে বলল, দুঃখিত, তোমাকে অপেক্ষা করতে হলো। আমার ভালোই লাগতাছিল। একজন দুটো চেয়ার নিয়ে আসে। লিখন বলল, বসো। দুজনে বসলো। মৃদুল বলল, ও বাড়িতে যাচ্ছি, তুমি যাবা না? যাব, তবে আমি বাড়ির চেয়ে দূরে থাকবো। বাড়ির ভেতরে বা কাছে যাব না, এটা ভালো দেখাবে না। খারাপ দেখাইব কেন? আর বলো না, একজন মজার ছলে আজ আমাকে বলেছে, আমাকে হাওলাদার বাড়িতে দেখা যায় সব সময়। কার জন্য যাই? পদ্মজার জন্য নাকি? আমাদের আগে কোনো সম্পর্ক ছিল নাকি? এমন সব অদ্ভুত কথা। কিন্তু গিয়েছি মাত্র 2 দিন। একজনের মুখ থেকে আরেকজনের মুখে এভাবে ছড়িয়ে গেলে পদ্মজার জন্য খুব খারাপ হবে, সম্মানহানি হবে। মানুষ মিথ্যা কইলেই হইব? তোমাকে আমি আগেও বলেছি, পদ্মজা একবার অসম্মানিত হয়েছে, এজন্য আমার খুব ভয় করে। আমার এই একটাই ভয়, মিথ্যে হোক অথবা সত্য, পদ্মজা দুর্নামি হোক সেটা চাই না। তাইলে যাওনের কি দরকার? লিখন হাসল, হেসে বলল, রাগ করো না মৃদুল। 6 বছর আগ থেকেই আমার নামের সাথে পদ্মজার নাম জড়িয়ে একটু কানাঘুষা আছে। এখন যদি বারবার ওই বাড়িতে যাই, মানুষ অনেক কথা বানাবে। বুঝছি ভাই, রাগ করি নাই। তাহলে চলো, আমি কাপড় পাল্টে নেই, তারপর যাব। দুজনে চলে আসে হাওলাদার বাড়িতে। লিখন হাওলাদার বাড়ির চেয়ে দূরে একটা মাঠে অপেক্ষা করে। দারোয়ান মৃদুলকে ঢুকতে দিল। মৃদুল দারোয়ানের পেটে থাপ্পড় দিয়ে বলল, শালার প্যাটলা, এখন ঢুকতে দিলি কে? বড় চাচাই কইছে। মৃদুল আলোক ঘরের বারান্দায় দেখল মজিদকে। সে দারোয়ানের মাথায় একটা টোকা দিয়ে আলোক ঘর চলে আসে। মজিদ হাওলাদার চেয়ারে বসে বই পড়ছেন। এই মানুষটা মৃদুলের খুব পছন্দের। এমন সৎ উদার মানুষ সে দুটো দেখেনি, দেখলেই ভক্তি চলে আসে। অলন্দপুরের মানুষ সুখী এই মানুষটার জন্যই। সব সময় বাইরে থাকেন, হুটহাট বাড়িতে পাওয়া যায়। মৃদুল মজিদের সামনে এসে দাঁড়ালো, সালাম দিল। আসসালামু আলাইকুম মামা। মজিদ হাওলাদার বই থেকে চোখ তুলে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মৃদুল নাকি? জি মামা। তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছো? রাতে দেখলাম না। মৃদুল মাথা নত করে বলল, আলম ভাইয়ের বাড়িতে, জাকিরের আব্বা। তুমি আমার বাড়ি রেখে অন্যের বাড়িতে গিয়ে থাকছো? এটা ঠিক না মৃদুল, আমি অসন্তুষ্ট হয়েছি। কেউ অপমান করলে কি আর থাকা যায়? শুনছি আমি, এটা খলিলের বাড়ি নাকি আমার বাড়ি? তুমি এখানেই থাকবা। আইস চইল্লা যাবো বাড়িত।
এ তো তোমার রাগের কথা, রাগের সিদ্ধান্ত। আর কয়টা দিন থেকে যাও, ফুপার কথা রাখো। তোমার আব্বা শুনলে কি বলবেন? আব্বারে কইতাম না। যা বলছি শোনো। আচ্ছা মামা, যাও ঘরে যাও। দুপুরে খেয়েছো? না খেলে খেয়ে নাও। যাইতাছি। আচ্ছা মামা, আমির ভাই কই? আমির তো ঢাকা গেছে। কয়দিন ধরে? গতকাল বিকেলেই গেল। পদ্মজা ভাবিরে নিয়ে গেছে? হুম, দুজনেই গেছে। চলে আসবে 2-3 দিনের মধ্যে। আচ্ছা মামা, গত কয়দিন আমির ভাই কই আসিল? ঢাকা ছিল, তারপর এসে পদ্মজাকেও নিয়ে গেছে। পদ্মজার বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপারে বোধ হয়। এত কি আর আমাদের বলে? তুমি এত ভেবো না, যাও খেতে যাও। মৃদুল মজিদের কথা বিশ্বাস করে নিল। অবিশ্বাসের প্রশ্নই আসে না। মৃদুল ভাবল, তাহলে দাঁড়ালো যে আমির ভাই এতদিন ঢাকা ছিল, তাই পদ্মজা ভাবিকে নিরাপত্তা দেওয়া হয়েছে, এজন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আমির ভাই পদ্মজা ভাবির জন্য কেমন পাগল সবাই জানে, তাই এই পাগলামি মানা যায়। তারপর কোনো জরুরি কাজে পদ্মজা ভাবিকেও নিয়ে যাওয়া হয়। মজিদ মামার কথা মতো সেই জরুরি কাজ পদ্মজা ভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হতে পারে, পরীক্ষা বা অন্য কিছু। মৃদুল মনে মনে খুশি হয়। সে মজিদকে বলল, মামা আমি আইতাছি। তারপর বেরিয়ে আসলো। লিখনকে সব বলল। তার ভাবনাও জানালো, লিখনও মেনে নিল। মৃদুল চলে যেতেই মজিদ হাওলাদার হাঁপ ছেড়ে বাঁচলেন। আমিনার কাছ থেকে তিনি শুনেছেন মৃদুল লিখন এসেছিল, আর কি কথা হয়েছিল তাও জেনেছেন, তাই গুছিয়ে ব্যাপারটাকে সামলাতে পেরেছেন। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে পদ্মজা। তাকে স্বাগতম দরজা দিয়ে A1 নামক একটা ঘরে রাখা হয়েছে। দুপুর অবধি সে ঘরেই বন্দি ছিল, হাত পা বাঁধা ছিল না। তারপর যখন কতগুলো মেয়ের বুক ফাটা আর্তনাদ তাকে কাঁপিয়ে তুলে বাতাস ভারী হয়ে ওঠে, তখন দরজায় জোরে জোরে শব্দ করেছে। ফলস্বরূপ তার হাত পা বেঁধে তাকে অন্যদিকে নিয়ে আসা হয়েছে। রাফেদ নিয়ে এসেছে। গত রাতের পর আমিরের সাক্ষাৎ আর মেলেনি। মানুষটা এখানেই আছে, সে কণ্ঠ শুনেছিল, শুধু তার কাছে আসেনি। আমির পাতাল ঘরের দরজার সামনে বসে আছে। এক পাশে রক্ত লেখা দরজা, অন্য পাশে স্বাগতম দরজা। রক্তের ভেতরে 4টি ঘর, স্বাগতমের ভেতর 5টি ঘর। এই নিয়েই পাতাল ঘর। সে হাতের উপর কপাল ঠেকিয়ে কিছু চিন্তা করছে। কপালের রগগুলো দপদপ করছে। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ হলো। রিদওয়ান খলিলের এখানে আসার কথা ছিল। সকালে মজিদ ও খলিলের সাথে তার কথা হয়েছে। তাদের মধ্যে কেউ আহত হলে হাসপাতালে রাখা হয় না, নিজেদের দেখাশোনা নিজেদের করতে হয়। রিদওয়ানের জ্ঞান ফিরেছে, তবে অবস্থা ভালো না। এতে আমিরের যায় আসে না। বেঁচে আছে তো, তাকে হাসপাতালে আর থাকতে দিবে না। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে আমির উঠে পড়ে। তখন ফট করে পাতাল দরজা খুলে যায়। প্রবেশ করে মজিদ, খলিল আর রিদওয়ান। রিদওয়ানের মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, মাথায় ব্যান্ডেজ, চোখ নিভু নিভু। খলিলের হাতে বিভিন্ন ঔষধপত্র, স্যালাইন। মজিদ প্রবেশ করেই বললেন, তোর বউ কোথায়? আমির উত্তর দিল না। সে পদ্মজার ব্যাপারে কথা বলতে আগ্রহী নয়। খলিল বললেন, এই সেরির কইলজাটা বেশি বড়, এইখানে আইয়া পড়ছে। আমি কইতাছি ভাই, এই সেরিরে সময় থাকতে সরাইয়া না দিলে এই সেরি একদিন আমরারে সরাইয়া দিব। বাবলুর মতো জাত খুনিরে মাইরা ফেলছে, আর আমরারে পারবো না। আমির কারোর সাথে কোনো রকম কথা না বলে রিদওয়ানের শার্টের কলার চেপে ধরল। কিরমির করে চাপা স্বরে বলল, পদ্মজার গলায় দাগ হলো কি করে? রিদওয়ানের অবস্থা শোচনীয়। তাকে আরো কয়েক ঘন্টা সময় দিলে সে কিছুটা শক্ত হয়ে যেত। আমির এভাবে চেপে ধরাতে তার জান বেরিয়ে আসতে চাইছে। মজিদ আমিরকে টেনে সরিয়ে আনে, বলে, মারিস না, মরে যাবে। আমির তার ভয়ঙ্কর চোখ দুটি রিদওয়ানের মুখের উপর রেখে বলল, কুত্তার বাচ্চারে আমি জবাই দেব। আমির আব্বা, এখন বউয়ের প্রতি মায়া দেখানোর সময় না। মাত্র 8 দিন বাকি। রিদওয়ানকে সুস্থ হতে হবে, আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে।
21 জন মেয়ে 8 দিনের মধ্যে জোগাড় করতে হবে। মজিদের কথা আমিরের উপর কাজ করে। সে খলিলকে বলে এটু ঘরে রিদওয়ানকে রাখতে। খলিল রিদওয়ানকে নিয়ে যায়। মজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে দেখে বললেন, আমরা কিন্তু এখন বিপদের উপরে আছি। কিছুতেই মন অন্য জায়গায় দেওয়া যাবে না। বিপদ থেকে রক্ষা না পেলে এতদিনের কষ্টে গড়ে তোলা সাম্রাজ্য জ্বলে যাবে। তোর হাতে সব দিয়েছি, কারণ আমি জানি আমার ছেলে বাঘের বাচ্চা। সে সব কিছু পারে। থাবা দিয়ে সব ধ্বংস করে দিতে পারে। অর্থের উপরে কিছু নেই, অর্থ দিয়ে সব কেনা যায়। মজিদের কথাগুলো আমিরের উপর বিষাক্ত বিষের মতো প্রভাব ফেলে। মুহূর্তের মধ্যেই তার পূর্বের ধ্যান জ্ঞান মস্তিষ্ক জুড়ে বসে। পদ্মজার সাথে দেখা হওয়ার পর সে এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু এমন তো হওয়া যাবে না, কিছুতেই না। নারীর আকুতি মিনতি আর অর্থের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিচ্ছু নেই। আমির অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বাঁকালো। তারপর মজিদকে নিয়ে রক্তে প্রবেশ করলো। রক্তে B1 ঘরে প্রবেশ করতেই মজিদের মনটা ভরে যায়। নগ্ন কতগুলো দেহ রক্তাক্ত হয়ে পড়ে আছে। মাঝে মাঝে একটা দুটো নড়ছে, গঙ্গাচ্ছে, যা তাদের জন্য চক্ষু শীতল দৃষ্টি। আর বিদেশে জানালো, দুটো মেয়ে মারা গেছে। আমির ভ্রুকুটি করে জানতে চাইল, কোন দুটি মেয়ে? আরভিদ লাঠি দিয়ে ঠেলে দুটি নিস্তেজ দেহ দেখালো। আমির বলল, দুটোকে আলাদা করো, আর একটা বস্তা আর ছুরির রামদা নিয়ে আসো। চাচারে বলবা আসতে। আরভিদ চলে গেল। মজিদ বললেন, আজ ট্রলার লাগবে? লাগবে। লাশ রেখে দিলে দুর্গন্ধ ছাড়বে। আর মন্তুরে বলে দিও বড় নদীতে ফেলতে, মাদিনীতে যেন না ফেলে। শফিক বলছে কয়দিন পর পর একই নদীতে লাশ পায়, যা সন্দেহবাতিক। ওদের থানায় তদন্ত চলছে। মজিদ মহা বিরক্ত নিয়ে বললেন, মন্তুরে মন চায় জুতা দিয়ে পিটাই, বারবার বলার পরও একই ভুল করে। কয়টা ঘা দিলেই ঠিক হয়ে যাবে। রাফেদ পদ্মজার জন্য খাবার নিয়ে আসে। প্লেট বিছানার এক পাশে রেখে পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রাফেদ কিছু বুঝে ওঠার পূর্বে রাফেদকে জোরে একটা ধাক্কা মারল পদ্মজা। রাফেদ এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। 200 বছরের পুরনো পাতাল ঘরের দেওয়ালে বাড়ি খেতেই মাথা চক্কর দিয়ে ওঠে। ততক্ষণে পদ্মজা বেরিয়ে যায়। পদ্মজা নিশ্চিত হয়ে গেছে তাকে কেউ আক্রমণ করবে না। আমির আক্রমণ করতে নিষেধ করেছে, তাই সে নির্ভয়ে রাফেদকে আঘাত করে বেরিয়ে আসে। এক ছুটে প্রবেশ করে রক্তে। আমিরের সাথে তার কথা আছে। সে কি চায় জানতে চায়। এভাবে সময়টা থামিয়ে রাখলে চলবে না। B1 ঘরের সামনে এসে দাঁড়ালো পদ্মজা। গতকাল দেখেনি দরজায় B1 লেখাটি, আজ দেখেছে। তার বুক কাঁপছে দুরু দুরু। মজিদ হাওলাদারের হাসি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে গঙ্গানির শব্দ। পদ্মজার লোমকূপ দাঁড়িয়ে পড়ে। সে দরজা ঠেলে উকি দেয়। গতকাল দৃশ্যর চেয়েও ভয়ঙ্কর এক দৃশ্য ভেসে ওঠে। মেঝেতে রক্তের বন্যা। প্রতিটি মেয়ে অচেতনের মতো পড়ে আছে। তারা চিৎকার করছে না, যেন প্রাণ যাওয়ার অপেক্ষাতেই আছে তারা। মজিদ হাওলাদার লাঠি দিয়ে মেয়েগুলোর স্পর্শকাতর স্থানে পাশবিক উল্লাসে আঘাত করছে। তার চেয়ে কিছুটা দূরে দামি একখানা চেয়ারে বসে আমির কিছু কাগজ দেখছে। পাশেই খলিল হাওলাদার বসে আছেন। একটা মেয়ের দেহ ছুরি দিয়ে কেটে কেটে বস্তায় ভরছেন, যাতে কেউ দেহ শনাক্ত না করতে পারে। সামনে রয়েছে রামদা 3টে। বিভৎস দৃশ্যটি যে কাউকে ভীত ও সন্ত্রস্ত করে তুলবে। পদ্মজার বেলায়ও তাই হলো। বমি গলায় এসে আটকে যায়। শরীর বেয়ে একটা আগুন ছুটে এসে মাথায় থেমে যায়। সঙ্গে সঙ্গে পদ্মজার চোয়াল শক্ত হয়ে আসে। সে ঝড়ের গতিতে তেড়ে এসে বয়স্ক শয়তান মজিদকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দূরে। মজিদ হাওলাদার উবুর হয়ে পড়ে যান। নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। মজিদ মেঝেতে উবু হয়ে পড়তেই খলিল উঠে দাঁড়ায়। পদ্মজার চুলের মুঠি টেনে ধরে। সেকেন্ড খানেক পার হতে পারেনি, তার আগেই আমির খলিলকে থাবা দিয়ে সরিয়ে দেয়। এক হাতে জড়িয়ে ধরে পদ্মজাকে। আমিরের ছোঁয়া গায়ে লাগতেই পদ্মজা ছাত করে উঠল। এই ঘৃণ্য মানুষটাকে সে এখন সহ্য করতে পারছে না। আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঝে থেকে রামদা তুলে নিল। আমিরের দিকে রামদা তাক করে সাপের মতো হিসহিস করতে করতে বলল, আমি কিন্তু মেরে দেব, একদম একদম মেরে দেব।
পদ্মজার গলা কাঁপছে, শরীর কাঁপছে, চারপাশে রক্তাক্ত দেহ ছড়িয়ে আছে। এক পাশে মানুষের দেহের টুকরো, সে ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এই পরিবেশ সে নিতে পারছে না। এমন নির্দয় বর্বর মানুষ ছিল পাক সেনারা। এই কথা সে শুনেছে তার মায়ের কাছে। সে যেন পাক সেনাদের বাঙালি রূপ দেখছে। পদ্মজা অস্থির হয়ে চারপাশ দেখে। মেয়েগুলোকে কিভাবে বাঁচানো যায় জানা নেই, কোনো পথ নেই। খলিল পদ্মজার দিকে ছুরি ছুঁড়ে মারার জন্য উদ্যত হয়। তখন আমির হুঙ্কার দিয়ে উঠল, শুয়োরের বাচ্চা, হাত নামা। কি জঘন্য আমিরের ভাষা, চোখের দৃষ্টি হুঙ্কার। পদ্মজার গা রিরি করে ওঠে। সে আমিরের দিকে রামদা উঁচু করে বলল, যারা যারা আছে সবাইকে ছেড়ে দিন, নয়তো নয়তো আমি আমি আপনাকে মেরে ফেলবো। পদ্মজা ঘামছে, তার কথা এলোমেলো, তার শরীরে অস্থিরতা। একবার এদিকে তাকাচ্ছে, আর একবার ওদিকে। দিক দিশা হারিয়ে ফেলেছে। কি করবে ভেবে পাচ্ছে না, তার মাথা কাজ করছে না। বমি ঠেলে ঠুলে উপরের দিকে আসছে। আরভির দরজার পাশে এসে দাঁড়ায়। রাফেদ তার পিছনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পিছনে কারো উপস্থিতি টের পেতেই পদ্মজা ফিরে তাকালো। সুযোগ পেয়ে আমির পিছন থেকে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল। পদ্মজা কিরমির করতে থাকে, মুখ দিয়ে ক্রোধে বের হতে থাকে অদ্ভুত কিছু শব্দ। আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে ধমকে বলল, এইবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, থামো। পদ্মজা অগ্নি চোখে আমিরের দিকে তাকালো। সে আমিরের সাথে ধস্তাধস্তি শুরু করে। নিজের অজান্তে খামচে আমিরের হাত থেকে রক্ত নিয়ে আসে, ছটফট করতে থাকে। পদ্মজার গা থেকে শাড়ি পড়ে যায়, ভেসে ওঠে শরীরের অনেকাংশ। সম্পর্কে মজিদ, খলিল যাই হোক না কেন, আমির জানে তারা কতটা নিকৃষ্ট। তাদের চরিত্র, চাহনি সব নিয়েই তার ধারণা আছে। তাই সে দ্রুত পদ্মজাকে শাড়ি দিয়ে ঢেকে দিল, শক্ত করে চেপে ধরল। পদ্মজা আচমকা বমি করতে শুরু করে, যা ছিটকে পড়ে আমিরের চোখে মুখে। সে চোখ মুখ কুঁচকে ফেলে। পদ্মজার শরীর নেতিয়ে পড়ে। আমির পদ্মজাকে নিয়ে A1-এ চলে আসে। দুর্বল শরীরেও পদ্মজার তেজ কমে না। আমিরও হারবার পাত্র নয়। তার পুরুষালী শক্তির সাথে পদ্মজা পেরে ওঠেনি। এক সময় পদ্মজা থেমে গেল, ডুকরে কেঁদে উঠল। আমির দূরে সরে দাঁড়ায়। এ কি শুরু হয়েছে? তার এই রাজত্বে এমন বিশৃঙ্খলা কখনো হয়নি। পদ্মজার জন্য বারবার কাজে বিঘ্ন ঘটছে। পদ্মজাকে অন্দরমহলে পাঠানো সম্ভব না। পদ্মজা যেভাবে রিদওয়ানকে আঘাত করেছে, তাতে আর ভরসা নেই পদ্মজার উপর। যে কোনো মুহূর্তে পদ্মজার হাতের বাইরে চলে যেতে পারে। একমাত্র সেই পারে পদ্মজাকে নিয়ন্ত্রণ করতে। আর এই মুহূর্তে তার অন্দরমহলে ফেরা যাবে না। 2-3 দিন লাগবে ফিরতে। আমির মনে মনে ভেবে নেয়, বাকি যেই কটা দিন সে এখানে আছে, পদ্মজাকে এক ঘরে বেঁধে রাখবে, কিছুতেই বাঁধন খোলা যাবে না। আমির পদ্মজার দিকে এগোয়। পদ্মজা চিৎকার করে উঠল, খারাপ লোক, ঘৃণা হচ্ছে আমার, ঘেন্না হচ্ছে। পদ্মজা প্রবল আক্রোশে আমিরের পায়ের কাছে থুতু ফেলল। আমির পদ্মজার 2 হাত পিঠের দিকে নিয়ে শক্ত করে চেপে ধরল, বেঁধে ফেলল দড়ি দিয়ে। তারপর বিছানায় ফেলে পা বাঁধতে বাঁধতে বলল, ভুল করলে এখানে এসে, এত নাক না গলালে ভালো থাকতে, সুখে থাকতে। পদ্মজা ক্রোধে আক্রোশের ঘোরে আছে। হাত পা বেঁধে ফেললেও মুখ তো আছে। পদ্মজা মুখের থুতু দিয়ে বুঝিয়ে দিল সে আমিরকে সহ্য করতে পারছে না। আমিরের মুখে থুতু পড়তেই তার মাথা চড়ে যায়। পদ্মজা, আমাকে ডাকবেন না আপনি, পিশাচ একটা। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলব। আমি আশা করি না যে আপনি আমাকে মারবেন না। মজিদ আয়েশি ভঙ্গিতে বসে আছেন। তিনি পদ্মজাকে নিয়ে আতঙ্কে আছেন। মনে মনে তিনি পদ্মজাকে কয়েকবার খুন করেছেন, কিন্তু তা বাস্তবায়ন হয়তো সম্ভব না যতদিন পদ্মজার উপর আমিরের আকর্ষণ আছে। তিনি খলিলকে গম্ভীর কণ্ঠে বললেন, আমির রে পদ্মজার কাছ থেকে নিয়ে আয়। ওই মাঘির ঝি মায়াবিনী রূপ দিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁসকে বশ করে নিবে। খলিলের কানে মজিদের কথা গেল না। তিনি রাগে ফুলে আছেন। আমির সবসময় তার সাথে এবং রিদওয়ানের সাথে কুকুরের মতো ব্যবহার করে। 2 ব্যাব্বাটা মিলে অনেকবার পরিকল্পনা করেছে আমিরকে খুন করার।
কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি, প্রখর শ্রবণ শক্তি, নিজেকে রক্ষা করার মতো কৌশল ডিঙিয়ে তাকে আক্রমণ করার সাহস কখনো হয়ে ওঠেনি। এছাড়া আমিরের এক একটা চামচা তো তার মতোই জাতখনি। তবে খলিল দমেও যায়নি। একদিন সুযোগ হবে, সেদিন এক কোপে আলাদা করে দিবেন আমিরের মাথা। তাছাড়া মজিদকে খলিলের পছন্দ নয়, সব সম্পত্তি আমিরের নামে করে দিয়েছে। মনের ক্রোধ মনেই রয়ে যায়, কাজ করতে হয় আমিরের হয়ে, নিজেরা আর দখল নিতে পারে না। মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন, খলিল। খলিল সম্বিত ফিরে পেয়ে বলল, কও ভাই। যা, আমিরে গিয়ে বল রায়পুর যেতে, ওদিকে মেলা হচ্ছে। মেলায় ধরা পড়ে যাব না? এখন ঝুঁকি নিতেই হবে, সময় নেই, আর আমির পারবে। খলিল এওয়ানে আসে, আমিরকে বলে রায়পুরের কথা। আমির দরজা বন্ধ করে বেরিয়ে যায়। যাওয়ার আগে মাফলার দিয়ে মুখ ঢেকে নিল, আর মজিদকে হুমকি দিয়ে বলে গেল, পদ্মজার গায়ে কোনো টোকা যেন না লাগে। তারপর সাথে নিয়ে যায় রাফেদকে। ট্রলারে আছে মন্টু আর শ্রীভব। পদ্মজা পড়ে থাকে ঘরে, তার চোখ বেয়ে জল নেমে আসে, মাথা ঘোরাচ্ছে খুব, চোখ দুটি বারবার বন্ধ হয়ে আসছে, মন এবং শরীর দুটোর উপর দিয়েই ধকল যাচ্ছে। সে চোখ বন্ধ করে, চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণা ও প্রেমার মুখ। এই পাপের কবলে যদি পূর্ণা প্রেমা পড়ে? পদ্মজা চট করে চোখ খোলে, তার শির দ্বারা বেশ শীতল ঠান্ডা স্রোত বয়ে যায়। চিন্তায় মাথা ব্যথা বেড়ে যায়। দরজা খোলা শব্দ পেয়ে ক্লান্ত চোখ দুটি খুলল পদ্মজা। ঘরে প্রবেশ করে রিদওয়ান, তার ঠোঁটে হাসি। পদ্মজার পাশে এসে বসে। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। রিদওয়ান হেসে বলল, এই দিনটার অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রিদওয়ান বলল, আমির কি ঠকানোটাই না ঠকালো তোমাকে? রিদওয়ান দাঁত বের করে হাসল। হাসি দেখে মনে হচ্ছে সত্যিই আজ তার সুখের দিন। সে তো এটাই চেয়েছে, পদ্মজা জেনে যাক সব। রিদওয়ান বলল, তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম যাতে আমিরকে চিনে ফেলতে পারো, কিন্তু তোমার আগে সেই সংকেত আমিরের চোখে পড়ে যেত। কি কপাল আমিরের, দুনিয়ার সব সুখ নিয়েই ও জন্মেছে। পদ্মজা প্রশ্ন করল, আপনি কেন চাইতেন? আপনি তো এই দলেরই। দলের তো বাধ্য হয়ে। দেখো, আমি তোমাকে আগে পছন্দ করেছি, সেই হিসেবে আমার তোমাকে পাওয়া উচিত ছিল, কিন্তু কে পেয়েছে? আমির, যে একজন নারী অত্যাচারী, নারী ব্যবসায়ী, খুনি, শয়তান। শয়তান তো আপনিও। আমি শয়তান হলে তোমার কি আসে? তোমার স্বামী হলে। এখানে কেন এসেছেন? গল্প করতে। মেয়েগুলোকে মারা হচ্ছে কেন? রিদওয়ান মুচকি হেসে পদ্মজার দিকেই তাকিয়ে রইল। সেসব বলার জন্যই এখানে এসেছে। পদ্মজা ও আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে, সেই আনন্দ বোধহয় বেহেস্তাতে নেই। এটা রিদওয়ানের ভাবনা। তাই তো সে যখন শুনল আমিরের উপস্থিতি এখন নেই, সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়েই পদ্মজার কাছে চলে এসেছে। রিদওয়ান ধীরে সুস্থে জানালো এই পাতাল ঘরের ইতিহাস। 200 বছর পুরনো এই পাতাল ঘর। আগে মন্দির ছিল, মন্দিরের নিচে পাতাল ঘর বানানো হয়েছিল। সেখানে সোনার মূর্তি ছিল, মূর্তির গায়ে ছিল হীরা পান্না। তখনকার আমলের রাজাদের দায়িত্ব ছিল এই পাতাল ঘর। তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায়। সোনার মূর্তিও নাই হয়ে যায়, তার খোঁজ কেউ জানে না। তখন প্রজন্মে হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন নারী আসক্ত। তিনি যখন বাড়ির পেছনে এমন একটা পাতাল ঘরের সন্ধান পেলেন, মাথা চাড়া দিয়ে ওঠে নারী আসক্তি। তারপর থেকে মেয়েদের এনে ধর্ষণ করে খুন করা হয় প্রতিদিনকার অভ্যেস। আস্তে আস্তে এই পাপ ছড়িয়ে পড়ে বংশের সব ছেলেদের মধ্যে। পাতাল ঘর তাদের মনে নিষিদ্ধ মহাপাপের বাসনা জাগিয়ে তোলে। আস্তে আস্তে ধর্ষণের সাথে নারী বিক্রি শুরু হয় পতিতাবৃত্তি। লম্পট ক্ষমতাশালীরা অর্থ দিয়ে নারী ভোগ করতে আসতো পাতাল ঘরে। এই পাপ মজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে। আমির হাওলাদার সেটাকে বিদেশ অবধি নিয়ে যায়, টাকার পাহাড় গড়ে তোলে, পাতাল ঘরকে করে তোলে আধুনিক, বানায় আরও কয়েকটি ঘর, চারিদিকে নিরাপত্তা শক্ত করে। প্রতি বছরের শীতে এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ির পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে।
তারপর 14 দিন ধরে একটানা তাদের উপর নির্মম অত্যাচার করা হয়। 14 দিনের মধ্যে অনেকে মারা যায়, আবার অনেকে বেঁচে থাকে। যারা বেঁচে থাকে তাদের কুপিয়ে হত্যা করা হয়। তারপর লাশের গায়ে পাথর বেঁধে ট্রলারে করে ডুবিয়ে দেওয়া হয় সব বড় বড় নদীতে। আর বছরে 4 বার নারী পাচার করা হয় বিদেশে। পুরো বছর জুড়ে খোঁজ চলে নারী শিকারের। এ পাপ হাওলাদার বাড়ির রক্তে মিশে গিয়েছে। বয়স 15 হতেই বাড়ির ছেলেদের জড়িয়ে দেওয়া হয় এই চক্রের সাথে। এ যেন হাওলাদার বংশের রীতি। ছেলে হয়ে জন্মালে এই রীতি অনুযায়ী চলতেই হবে। সব শুনে পদ্মজার পায়ের তালু থেকে মাথার চুল অবধি কেঁপে ওঠে। 200 বছর ধরে চলছে এই পাপ, কেউ বিঘ্ন ঘটাতে পারেনি। অথচ এই হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায়। হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে, আর মুসলিমরা ফেরেশতার সাথে। অথচ এদের রক্তে শয়তানের বসবাস। এই তবে এই বাড়ির রহস্য। এই জন্যেই কি মেয়ে হওয়ার পর সৃষ্টিকর্তা তাকে বন্ধা করে দেয়? আমিরও কি নারী আসক্ত? এটাই তো স্বাভাবিক। হাওলাদার বংশের ছেলে হয়ে নারী ভোগ করেনি এমন ভাবনা মানায় না। পদ্মজার নিঃশ্বাস ঘন হয়ে আসে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। বার কয়েক ঢোক গিলে রিদওয়ান পদ্মজার অস্থিরতা টের পেয়েছে। তার পৈশাচিক আনন্দ হচ্ছে। সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, এবার চলো 6 বছর পূর্বে ফিরে যাই, সেই ঝড়ের সন্ধ্যাতে, যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল।